দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টরস অন কল। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে থাকছি আমি ডাক্তার সিদ্রা ইকবাল, এবং আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। আজ আমাদের আলোচনার বিষয় শীতের অসুখ, সতর্কতা এবং করণীয়। আলোচনার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার শেখ নাজমুল ইসলাম, বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ার জন্য ফোন করুন 982405 নাম্বারে। আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে। যমুনা টেলিভিশনকে ধন্যবাদ আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, যেমনটা বলছি, শীতের অসুখ, শীতের নানান ধরনের অসুখ রয়েছে। আমরা জানি হাঁচি, কাশি, ঠান্ডা, জ্বর এগুলো তো লেগেই থাকে। তবে এই বছরে কিছু ভাইরাস দ্বারা আমরা কিন্তু পরিচিত হয়েছি, যা দেশ জুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে। আমি আগে একটু তা নিয়ে কথা বলতে চাই। কিছু ভাইরাস যদি বলি, তা হচ্ছে রিও ভাইরাস রয়েছে, নিপা ভাইরাস রয়েছে, HMPV ভাইরাস বা হিউম্যান মেটা নিউমো ভাইরাস যেটাকে আমরা বলে থাকি। আমি প্রথমে একটু HMPV ভাইরাস নিয়ে কথা বলতে চাই, যেহেতু দেশ জুড়ে একটা আতঙ্ক সৃষ্টি করছে। যেহেতু এবং তাছাড়া আমি এটাও জানি যে এই বছর এটা শনাক্ত হয়েছে এমনটা অনেকে বলে থাকলেও অনেক আগে থেকে কিন্তু এই ভাইরাসটা আমাদের দেশে রয়েছে। তো HMPV ভাইরাসটা আসলে কি, এবং তা নিয়ে আমাদের কি আতঙ্কিত হতে হবে কি হতে হবে না, এই বিষয়টা একটু জানতে চাই। আপনাকে ধন্যবাদ। HMPV ভাইরাসটা আসলে অনেক আগে থেকেই আমাদের শীতকাল যখন আসে সেই সময় কিন্তু ভাইরাল ইনফেকশনগুলো বেশ বেড়ে যায়। তো এটা অনেক আগে থেকেই ছিল। 2001 সালে সর্বপ্রথম এটাকে আইসোলেট করা হয় বা আইডেন্টিফাই করা হয়। তারপর থেকে কিন্তু কমনলি যেই ভাইরাসটা আমাদের ইনফেকশন আমরা আক্রান্ত হই সেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। তো ইনফ্লুয়েঞ্জার পাশাপাশি দেখা যায় রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস, রাইনো ভাইরাস, এই ধরনের ভাইরাসগুলো দিয়ে কিন্তু আমরা বিভিন্ন যে ঋতুর পরিবর্তন, বিশেষ করে শীতকালে আমরা আক্রান্ত হই। এবং আগেও হিউম্যান মেটানিউমো ভাইরাস যেটা নিয়ে এখন বেশ আলোচনা হচ্ছে, বিশেষ করে চীনে, আমরা এটা নিয়ে আসলে আতঙ্কিত হয়েছি, কারণ আমরা কোভিডের অবস্থা দেখেছি 2019-20 সাল, তারপর প্রায় 3 বছর যে মহামারী গেল, যে কারণে আসলে আমরা সবাই একটু আতঙ্কিত হয়েছি। তবে ভাইরাসগুলোর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে তারা সময়ের সাথে সাথে তাদের যে জেনেটিক ম্যাটেরিয়ালস যেগুলো আছে সেটা পরিবর্তন করে, ফলে তাদের যে বৈশিষ্ট্য, আক্রমণ করার বৈশিষ্ট্য, রোগ সৃষ্টি করার বৈশিষ্ট্য, এটা কিন্তু চেঞ্জ হয়। এই চেঞ্জ হওয়ার কারণেই আসলে দেখা যায় যে ভাইরাসটা হয়তো তেমন সিভিয়ার কোনো অসুস্থতা করতে পারতো না, সেটা হঠাৎ করেই বেশ প্রাণঘাতী ভাইরাসে পরিণত হয়ে যায়। তো সেই আতঙ্কের কারণেই আসলে আমরা একটু হয়তো ভীত সন্ত্রস্ত। তবে আমি আশ্বস্ত করতে চাই যে হিউম্যান মেটানিউমো ভাইরাস হিউম্যান মেটানিউমো ভাইরাসটা কিন্তু আমরা ডিল করছি এটাকে বছরকে বছর। সেই 2001 থেকে যদি আমি যখন থেকে আইসোলেট করা হয়েছে তারও আগে থেকে এটা ছিল, বলা হয় এরকম অলমোস্ট 60 ইয়ার্স ধরে আমরা এটাকে ফেস করছি। তো আমাদের সাধারণ যে ইমিউন সিস্টেম, আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, সেটা দিয়ে এটাকে সহজেই প্রতিরোধ করা বা প্রতিকার করা সম্ভব। তবে তারপরেও যেহেতু ভাইরাসগুলো মিউটেশনের মাধ্যমে তাদের তীব্রতা, আক্রমণ করার ক্ষমতা, সক্ষমতা ইত্যাদি বৃদ্ধি করে, তো এইবারের স্ট্রেইনটা যদি চায়নাতে আমরা যেরকম দেখতে পাচ্ছি, যদি সিভিয়ারিটি বেড়ে যায়, সেই ক্ষেত্রে আমাদেরকে প্রথম যে কাজটা হবে যে এটা থেকে প্রতিরোধ করার যে ব্যবস্থা সেটা করা। স্যার, একটা প্রশ্ন আমি এখানে একটু যোগ করতে চাচ্ছি। আমরা কোভিডের সময় দেখেছি যে একজন থেকে আরেকজনকে কিভাবে হচ্ছে এই ভাইরাসটা ছড়িয়েছিল, বা এই যে ভাইরাসটার কথা বলছি HMP ভাইরাস, এটা কিভাবে ছড়ায় আসলে, এবং আমরা কি সতর্কতা মেনে চলবো যাতে হচ্ছে খুব বড় মাপের যেমনটা প্যান্ডেমিক আমরা দেখেছি এমনটা যাতে না হয়ে যায়? যে HMPV ভাইরাসের ক্ষেত্রে যেটা লক্ষণীয় সেটা হচ্ছে যে HMPV ভাইরাসটা কিন্তু আমাদের বডিলি যে সিক্রেশন, মানে লালা বা শ্বাসতন্ত্রের যে ড্রপলেট আমরা বলি, রেসপিরেটরি ড্রপলেট, সেটা দিয়ে ছড়ায়। তবে এখানে আমাদের আসার জায়গা সেটা হচ্ছে এটা লার্জ ড্রপলেট, যেগুলো বড় সাইজের যে পার্টিকেল, সেটা দিয়ে ছড়ায়। এবং লার্জ ড্রপলেটগুলোর যেটা বড় পার্টিকেলের যেটা সবচেয়ে আসার জায়গা, সেটা হচ্ছে এটা কিন্তু গ্র্যাভিটি বা আমাদের মধ্যাকর্ষণ দিয়ে নিচে পড়ে যায়, যে কারণে আমরা দেখা যায় যে 6 ফিট দূরত্ব যেটা আমরা করোনার সময়ও মেনটেন করেছি, সেটা যদি মেনটেন করি, আমরা যদি হাইজিনটা মেনটেন করি, কোনো আক্রান্ত ব্যক্তি থেকে আমাদের দূরত্ব বজিয়ে রাখি, যেটা আমরা কোভিড-19-এ আমরা
সবাই এখন সিদ্ধহস্ত হয়ে গিয়েছে। সেই জিনিসগুলো মোটামুটি ফলো করলে কিন্তু আমরা সহজেই এটাকে ওভারকাম করে চলে আসতে পারি। এবং এর সাধারণ উপসর্গগুলো কি কি, কিভাবে বুঝতে পারবো আসলে এইচএমপি ভাইরাস হয়েছে? এটা কি নর্মাল জ্বরের মতোই নাকি এর অন্য কোনো উপসর্গ রয়েছে? আসলে ভাইরাল ইনফেকশনগুলো একটা থেকে আরেকটাকে আলাদা করা কিছুটা কঠিন। তথাপিও এইচএমপিভি ভাইরাসটা অনেকটা রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাসের মতোই কিছু লক্ষণ বা উপসর্গ নিয়ে আসে। যেমন সাধারণ আমাদের ঠান্ডা, কাশি, নাক দিয়ে পানি পড়া, অনেকের দেখা যায় যে বড়দের ক্ষেত্রে গলা ভেঙে যায়। তবে এই রোগটা দেখা গেছে যে সাধারণত যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিক আছে তাদেরকে খুব একটা ক্ষতি করতে পারে না, তাদের ক্ষেত্রে উপসর্গটাও খুব মৃদু উপসর্গ দেখা দেয়। এবং এই ক্ষেত্রে কি কোনো আইসোলেশনের প্রয়োজন আছে কিনা? যেহেতু কোভিডের টাইমটাতে খুব আইসোলেশনের ব্যাপারটা কিন্তু আমরা জেনেছি যে রোগীকে একেবারে আইসোলেট করে রাখতে হবে। তো এইচএমপিভি ভাইরাস যদি শনাক্ত হয়ে থাকে সেই রোগীকে কি আইসোলেট করার প্রয়োজন আছে? এখনো যেহেতু আমাদের ওরকম তীব্র স্ট্রেন বা যেটা থেকে তীব্র নিউমোনিয়া বা এইরকম উপসর্গ এখনো পাওয়া যায়নি, তো তথাপিও আমাদের যেহেতু আমরা আমাদের জাস্ট এর আগের যে আমাদের প্যান্ডেমিকের অভিজ্ঞতা থেকে আমরা অবশ্যই একটু কশাস্ত থাকতে হবে। তবে তারপরেও আমাদের আমি বলবো যে হিউম্যান মেটানিউমো ভাইরাসের অভিজ্ঞতা আমাদের যেটা বলে এটা কিন্তু একটা মৃদু উপসর্গ করা একটি ভাইরাস। সো আমরা এই ক্ষেত্রে অবশ্যই সাবধান থাকবো, তবে অতটা আতঙ্কিত হব না। এই কথাটাই আসলে আপনার মাধ্যমে জনগণকে জানাতে চাচ্ছিলাম। যেহেতু এইচএমপিভি ভাইরাস নিয়ে সকালে পত্রিকার পাতা উল্টালেই দেখা যাচ্ছে আজকে একজন শনাক্ত হয়েছে, কালকে 2 জন শনাক্ত হয়েছে। এই বিষয়টা নিয়ে কিন্তু সকলে একটু আতঙ্কিত। সময় হয়েছে একটি বিরতির পর আবারও ফিরছি আপনার সাথে এই বিষয়ে আলোচনায়। দর্শক, ডক্টরস অন কলে নিচে ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবার স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে। কথা বলছি শীতকালীন রোগ নিয়ে এবং আমাদের সাথে আছেন ডাক্তার শেখ নাজমুল ইসলাম। আমরা ইতিমধ্যে কথা বললাম এইচএমপিভি ভাইরাস নিয়ে। দেশজুড়ে আরেকটি আতঙ্কের নাম এখন নিপা ভাইরাস। খেজুরের রসে পাওয়া যাচ্ছে নিপা ভাইরাস, বা প্রতিদিনই জানতে পারছি নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কয়েকজন ব্যক্তি এবং তাতে মৃত্যুর সংখ্যাও কিন্তু যোগ হচ্ছে। তবে তার আগেও কিন্তু খেজুরের রস খাবার একটা প্রচলন আমাদের মধ্যে ছিল। কেন তাহলে এখন এত বেশি আতঙ্ক তৈরি হচ্ছে এই নিপা ভাইরাসে? ধন্যবাদ। আসলে যে কোনো ভাইরাসের আমি কিছুক্ষণ আগে বলেছি যে একটা ক্যারেক্টারিস্টিক্স, যেটা বৈশিষ্ট্য, যে এরা এদের জেনেটিক্যাল যে প্রপার্টি সেটাকে তারা চেঞ্জ করতে পারে কালের বিবর্তনে। তো সেখান থেকে দেখা যায় যে একদম বিনাইন যে কোনো রোগ তৈরি করতে পারতো না সেই ভাইরাসটাও কিন্তু অল অন এ সাডেন প্রাণঘাতী হতে পারে। তো নিপা ভাইরাস আসলে সর্বপ্রথম মালয়েশিয়াতে দেখা যায়, ওখান থেকে ধীরে ধীরে আমাদের দেশ পর্যন্ত এখন এসছে এবং আমরা এটা প্রায় বেশ কয়েক বছর ধরেই আমরা এটা ফেস করছি। আর বিশেষত আমাদের যে খেজুরের রস বাদুরের লালা যখন মিশ্রিত হয়, তো সেই সময়ে বাদুরের লালাতে বা বাদুরের শরীরের যে ফ্লুইড, সেই ফ্লুইড থেকে বিশেষ করে ইউরিন প্রস্রাব যখন করে বাদুর, তো সেখান থেকে কিন্তু মূলত নিপা ভাইরাসটা সেই খেজুরের রসের সাথে মিশে যায়। তো এখন আমাদের মধ্যে আরেকটা প্রবণতা যেটা দেখা যাচ্ছে যে খেজুরের রসের যে হাঁড়িটা সেটা অনেকে ঢেকে দিচ্ছেন, অনেকে জাল দিয়ে ঢেকে দিচ্ছেন, কেউ কাঠ দিয়ে ঢেকে দিচ্ছেন। বাট তথাপিও যেটা হচ্ছে খেজুরের ওই রসের হাঁড়িতে যাওয়ার জন্য বাদুর কিন্তু তার প্রাণপণ প্রচেষ্টা করে যাচ্ছে এবং যখন সে টায়ার্ড হয়ে যাচ্ছে তখন তার লালার সিক্রেশন, যেটা লালাটা আরও বেশি সিক্রেশন হচ্ছে এবং তখন সেটা ওই জালের ফাঁক গলে কিন্তু খেজুরের যে রসের হাঁড়ি সেখানে কিন্তু চলে যাচ্ছে এবং আমরা কিন্তু আক্রান্ত হচ্ছি। সুতরাং ঢেকে দিলেই যে আমরা প্রোটেক্টেড হচ্ছি তা না। তো আমরা নিপা ভাইরাস অনেকটা জলাতঙ্কের মতো, কোন সেন্সে বললাম জলাতঙ্কের মতো, আমরা যেমন জলাতঙ্ক নিয়ে আমরা ভয় পাই কি, যে এই জলাতঙ্কে আক্রান্ত হলে মর্টালিটি 100%, মৃত্যুর হার শতভাগ। তো নিপা ভাইরাস কিন্তু অলমোস্ট সেরকম 91%। যদি মেনিনজাইটিস হয়ে যায়, আমাদের মস্তিষ্কের যে বাহিরের যে আবরণ, সে আবরণ যদি আক্রান্ত হয়ে যায় তাহলে কিন্তু মর্টালিটি অলমোস্ট শতভাগ। যে কারণে ক্লেম করা হচ্ছে যে এখানে কোনো ভ্যাকসিনেশনের কোনো উপায় নেই, এখানে কোনো রকম ভ্যাকসিন এই পর্যন্ত আবিষ্কার হয়নি নিপা ভাইরাসকে তার সাথে লড়াই করবার জন্য। তো আরেকটা প্রশ্ন এখানে জানতে চাই, আপনি বলছিলেন খেজুরের রসে নিপা ভাইরাস পাওয়া যায়, বাদুর কি আর কোথাও আক্রমণ করতে পারে কিনা এবং সেখান থেকেও নিপা ভাইরাস হতে পারে কিনা? এখনো ওইরকম আমরা পাইনি, বাট আমাদের দেশে খেজুরের রস যেটা সেটাতেই কমনলি বাদুরের
শরীর থেকে এই নিপা ভাইরাসের সংক্রমণটা এসছে বলে। তাহলে কি আমরা বলতে পারি নিপা ভাইরাস নিয়ে আসলে আতঙ্কিত হবার বিষয়টি রয়েছে? অবশ্যই আতঙ্কিত হওয়ার বিষয় আছে, বিশেষ করে কাঁচা রস আমরা আসলে খুবই লোভনীয় খাবার, আমরা সবাই পছন্দ করি, আগেও আমরা খেয়েছি বিভিন্ন সময়, কিন্তু এখন যেহেতু এটা আক্রান্ত হলে আমাদের মৃত্যুর হার অলমোস্ট 90% থেকে 100%, সুতরাং আমরা অবশ্যই জীবনের ঝুঁকি নিয়ে খেজুরের রস বা কাঁচা খেজুরের রস পান করবো না। হ্যাঁ, আমরা তারপরেও যদি খেজুরের রস খেতে খুব ইচ্ছে হয়, সেক্ষেত্রে আমরা জানি যে ভাইরাসগুলো কিন্তু হিট ল্যাবাইল, মানে তাপে তারা থাকতে পারে না, উচ্চ তাপে। আমরা 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি ফুটাতে পারি তাহলে কিন্তু ভাইরাসগুলো মরে যায়। তো সেই ক্ষেত্রে সেই রসটা পান করা যেতে পারে, তবে কাঁচা রস না। আপনি একটু আগেই বললেন যে আগেও আমরা কিন্তু খেজুরের রস পান করেছি, এই বিষয়টি আরেকবার আমি একটু চাচ্ছি আপনি যাতে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন, যেহেতু আগেও পান করেছি তখন এরকম কিছু হয়নি, তখন এরকম হচ্ছে মৃত্যুর সংখ্যা ছিল না বা এরকম রোগের কোনো কথা ছিল না, এখন আসছে, এই বিষয়টা আসলে কেন হচ্ছে? আমার আসলে ওই কথাটাই বলবো যে ভাইরাসগুলো তাদের বৈশিষ্ট্য চেঞ্জ করে এবং সময়ের সাথে তার বৈশিষ্ট্য চেঞ্জ হচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। যেমন করোনা ভাইরাস যেটা কোভিড করলো, তো করোনা ভাইরাস কিন্তু ছিল একদম পৃথিবীর সৃষ্টি থেকেই, শুরু থেকেই আমরা কিন্তু এই ভাইরাসটাকে তেমন গুরুত্ব দেইনি কখনো, কারণ এই ভাইরাসটা সেরকম রোগ সৃষ্টিতে অত বড় ভূমিকা কখনো পালন করেনি, হয়তো সাধারণ জ্বর ঠান্ডা কাশি দিয়ে শেষ হয়ে গিয়েছে। তো সেমভাবে নিপা ভাইরাসও হয়তো একটা সময় ছিল এরকম বিনাইন, কিন্তু এখন সেটা যেরকম প্রাণঘাতী হয়েছে, সুতরাং আমরা সেই জীবন ঝুঁকি নিতে যাব। সেই জীবন ঝুঁকি অবশ্যই নেওয়া উচিত নয়। স্যার, আরেকটা ভাইরাস রয়েছে রিও ভাইরাস, একটু জানতে চাই রিও ভাইরাসটা কি, কাদের হয় এবং কিভাবে আক্রান্ত হয়? রিও ভাইরাসটা আসলে REO, রেসপিরেটরি এন্টেরিক অরফান ভাইরাস। এটা আমাদের শ্বাসনালী এবং আমাদের অন্ত্রের যে তরল পানি আছে সেখান থেকে আইসোলেট করা হয়েছিল সর্বপ্রথম, কিন্তু এইটা আসলে ওইরকম কোনো রোগ সৃষ্টি করে না বিধায় এটাকে অরফান ভাইরাস বলা হতো এই সময়। তো কিন্তু এখন দেখা যাচ্ছে মৃদু শ্বাসনালীর প্রদাহ। আগেও রিও ভাইরাসের কিন্তু একটা ফ্যামিলির একটা জেনাস আমরা বলি রোটা ভাইরাস। রোটা ভাইরাসের ডায়রিয়া কিন্তু খুব কমন, বলা হয় কমনেস্ট ভাইরাস বা কমনেস্ট ডায়রিয়ার যে কমন কারণ বাচ্চাদের ক্ষেত্রে, সেটা কিন্তু রোটা ভাইরাস। তো সেটারই একটা স্ট্রেইন আছে, যেটা বেশ কয়েকটা স্ট্রেইন আছে, 5টা জেনাস আছে। সেই 5টা জেনাসের মধ্যে কিছু কিছু ভাইরাস আছে যেগুলো এই নিপা ভাইরাসের সাথে একই সাথে আইডেন্টিফাই করা যায়। দেখা যায় যে যখন নিপা ভাইরাস সংক্রমণ হয় একই সাথে রিও ভাইরাসও সংক্রমণ করছে। তো রিও ভাইরাসটা ওরকম মারাত্মক কোনো উপসর্গ করার সাধারণ জ্বর ঠান্ডা কাশি বা গ্যাস্ট্রোএন্টারাইটিস বা আমাদের যে খাদ্য নালীর রিও ভাইরাস নিয়ে আমার আরও কিছু প্রশ্ন আছে, তবে সময় হচ্ছে আরেকটি বিরতির পর আবারও ফিরছি আপনার সাথে। দর্শক, ডক্টরস অন কল অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবার স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলের সাথে আছে সিদ্রা ইকবাল, আমাদের সাথে অতিথি হিসাবে আছেন ডাক্তার শেখ নাজমুল ইসলাম। আমরা কথা বলছিলাম শীতের অসুখ নিয়ে। শীতের অসুখ নিয়ে এখন হচ্ছে কিছু আলোচনা বাকি রয়েছে, তা হচ্ছে যেমন হাঁচি কাশি ঠান্ডা এবং তার সাথে শ্বাসকষ্ট। এই বিষয়গুলোতে একেবারে সাধারণ বিষয়, খুবই কমন। যাদের শ্বাসকষ্ট রয়েছে তাদের জন্য আপনি কি সতর্কতা বাণী দিতে চান যে তারা আসলে কিভাবে শীতের সময় সতর্ক থাকবেন বা তাদের যাতে হচ্ছে এই শ্বাসকষ্টটা আরও বেশি বৃদ্ধি না পায় সেদিকে তারা কিভাবে নজর দিতে পারেন? ধন্যবাদ। শীতের সময় আসলে যে সকল রোগীদের শ্বাসকষ্টের সমস্যা বেড়ে যায় তাদের মধ্যে অন্যতম হচ্ছেন অ্যাজমা রোগী যারা আছেন বা হাঁপানি রোগ যেটাকে আমরা বলি, COPD রোগী যারা আছেন তাদেরও শ্বাসকষ্ট বেড়ে যায়। এছাড়া আমাদের আরও কিছু ফুসফুসের রোগ আছে, যেমন ব্রঙ্কিয়েক্টেসিস, ডিফিউজ পালমোনারি লাং ডিজিজ, এই ধরনের রোগীদের এবং অ্যালার্জিক রাইনাইটিস, এই ধরনের রোগীদের আসলে শীতে লক্ষণ বেশ বেড়ে যায়। তো আমরা বিশেষ করে অ্যাজমা বা অ্যালার্জিক রাইনাইটিস, এই দুটো রোগী কিন্তু অ্যালার্জি জনিত রোগ। দেখা যায় যে তার কোনো একটা ট্রিগার ফ্যাক্টর আছে যেটাতে এক্সপোজড হলে তার এই সমস্যাটা বেড়ে যায়, এবং শীতকালে এটা কমনলি দেখা যায় যে ড্রাই থাকে আমাদের অ্যাম্বিয়েন্ট যে এয়ার, সেখানে অনেক বেশি ডাস্ট থাকে। আর সেকেন্ড যেটা ইনফেকশনের প্রবণতা, ভাইরাল ইনফেকশনগুলো বেশ বেড়ে যায়। তো আমাদের প্রথমত যেটা করতে হবে যে, এবং অনেকের কিন্তু কোল্ডে এক্সপোজার হলে, ঠান্ডাতে গেলে তার এই শ্বাসকষ্ট কাশিগুলো বেড়ে যায়। তো তাদের ক্ষেত্রে আমার অ্যাডভাইস হবে যে যখন খুব এক্সট্রিম ওয়েদার, যখন খুব ঠান্ডা, সেই সময়টা আমরা এই ঠান্ডা আবহাওয়াটাকে এড়িয়ে চলার চেষ্টা করব।
ভারী কাপড় ব্যবহার করব এবং বাতাসে দেখা যায় অনেক বেশি পরাগরেণু বা পোলেন গ্রেইন থাকে সেই সময়ে, তো আমরা চেষ্টা করব সেই সময়ে মাস্ক ব্যবহার করতে। আর আমরা তো ইতিমধ্যে জানি যে আমাদের বেশ বায়ু দূষণের পরিমাণও বেশ বেড়ে গেছে, যেটা সিওপিডিতে বায়ু দূষণের পরিমাণ যত বেশি বাড়বে সিওপিডির লক্ষণ, সিওপিডির সমস্যাগুলো তত বেশি বেড়ে যাবে। তো সেটা থেকেও নিজেকে আমার যদি সেফ রাখতে হয় তা আমি চেষ্টা করব এই যেখানে বায়ু দূষণ প্রবণ এলাকা, যেখানে অনেক বেশি গাড়ি যানবাহন চলাচল করছে, অনেক বেশি কার্বন নিঃসরণ হচ্ছে, সেই এলাকাগুলো একটু মাস্ক ব্যবহার করে। স্যার সাইনোসাইটিস যাদের রয়েছে তাদের তো শীতকালীন এই সাইনোসাইটিসের প্রবলেমটা আরো বেশি বৃদ্ধি পায়। বিশেষ করে আরেকটা কমপ্লেইন থাকে তাদের, তা হচ্ছে রাতের বেলা ঘুমোতে গেলে নাক বন্ধ হয়ে যায়, ঠিকমতো নিঃশ্বাস নেওয়া যায় না, এবং হচ্ছে সকালবেলা উঠলে আবার সেই রাইনাইটিসের কথা বলছিলাম, রানী নোজ বা নাক থেকে প্রতিনিয়ত পানি পড়ছে। তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? যে আসলে যাদের সাইনোসাইটিস থাকে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে তাদের কিন্তু অ্যালার্জিক রাইনাইটিস অ্যাসোসিয়েটেড থাকে, মানে অ্যালার্জি থাকে নাকের যে আমাদের মিউকোসা বা মিউকাস মেমব্রেন সেখানে কিন্তু অ্যালার্জি থাকে। তো তার ক্ষেত্রেও আমার যেটা পরামর্শ থাকবে সেটা হচ্ছে যেই ধুলাতে গেলে বা যেই খাবার খেলে বা ঠান্ডায় গেলে যদি তার প্রবলেম বেড়ে যায় তাহলে উনি এটা অ্যাভয়েড করবে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যেহেতু ইনফেকশনের প্রবণতা বাড়ে, আমরা চেষ্টা করব যে ক্রাউডি এরিয়া একটু অ্যাভয়েড করার জন্য, যেখানে জনসমাগম বেশি সেটা অ্যাভয়েড করার জন্য। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের যাদের এই সাইনোসাইটিসের প্রবলেম থাকে অ্যালার্জিজনিত কারণে তাদেরকে কিন্তু আমরা কিছু ন্যাজাল স্প্রে প্রেসক্রাইব করি। হুট করে আমরা যাতে ন্যাজাল স্প্রেগুলো বন্ধ না করে দিই, তখন দেখা যায় যে আমাদের রিবাউন্ড ফেনোমেনা হিসেবে অনেক বেশি বেড়ে যায় এই কনজেশনটা, নাক দেখা যায় বারবার বন্ধ হয়ে যাচ্ছে, স্টাফিনেস হচ্ছে এবং রাতের বেলা হাঁ করে শ্বাস নিচ্ছে, ফলে টনসিলে প্রদাহ হচ্ছে এবং ওনারা কিন্তু গলা ব্যথা নিয়ে, টনসিলাইটিস নিয়ে, ফ্যারিঞ্জাইটিস নিয়ে, ইভেন গলা বসে যাচ্ছে, ল্যারিঞ্জাইটিস নিয়ে বেশ সাফার করছেন। তো তাদের ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে ঠান্ডা অ্যাভয়েড করা এবং ইনফেকশন থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করা এবং দূষিত বায়ু পরিহার করা। আর আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ, যাদের এরকম রিপিটেড হচ্ছে, বারবার হচ্ছে, তারা কিন্তু প্রিভেনশনের জন্য খুব সহজেই কিছু ভ্যাকসিন আছে, সেই ভ্যাকসিন কিন্তু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমরা কিন্তু ভ্যাকসিন নিয়ে নিতে পারি। আমরা যদি একটু ভ্যাকসিনের নামটা জানতে পারতাম, কোন ভ্যাকসিনটা নিলে? ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন আমরা কমনলি দিই, আর যাদের ক্ষেত্রে নিউমোনিয়া আমরা নিউমোকক্কাল ভ্যাকসিন এটাও আমরা প্রেসক্রাইব করি। ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন কি যে কোনো বয়সে নেওয়া যায়? যে কোনো বয়সে নিতে পারবেন। আচ্ছা, যে কোনো বয়সে নিতে পারবেন, এটা প্রতি বছর নিতে হবে, প্রতি বছর একটা নির্দিষ্ট সময়। বাংলাদেশে কোথায় গেলে বা কোন প্রতিষ্ঠানে গেলে আমি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা? ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন আসলে অ্যাভেলেবল সব জায়গাতেই, সব প্রতিষ্ঠানে অ্যাভেলেবল আছে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন। তাহলে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা নিলে যারা শীতের আগে যদি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা নেওয়া হয় তাহলে কিন্তু এই যে ব্যাপারগুলো রয়েছে যে শীত আসলে শ্বাসকষ্ট, ঠান্ডা, সাইনোসাইটিস, এটার প্রবলেমটা অনেকটাই সলভ হয়ে যাবে। আচ্ছা, আরেকটা কথা আমি জানতে চাচ্ছিলাম, খুব ছোট করে একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি, মন্টেলুকাস্ট, এটা কিন্তু হচ্ছে আমরা প্রতিনিয়ত খেয়ে থাকি, শীত আসলে কিন্তু মন্টেলুকাস্ট যে কোনোভাবেই হচ্ছে দেখা যায় প্রতিনিয়ত খাচ্ছি, সেটার কোনো ডে প্ল্যানিং বা টাইমিং কিছুই নেই। তো এই যে কোনো সময় মন্টেলুকাস্ট নেওয়া, এটা কি ঠিক কিনা? এক্ষেত্রে আসলে আমি যেটা বলবো সেটা হচ্ছে মন্টেলুকাস্ট যে ওষুধটা, লিউকোট্রিন ইনহিবিটর, এই ওষুধটা আমরা স্পেসিফিক্যালি কিছু কিছু রোগের জন্য দেই। যেমন আমি কিছুক্ষণ আগে বললাম যে অ্যালার্জিক রাইনাইটিসে আমরা দিতে পারি, এবং অ্যাজমার চিকিৎসায় আমরা অ্যাড অন থেরাপি হিসেবে মন্টেলুকাস্ট দিই। এছাড়াও আর্টিক্যারিয়া বা অ্যালার্জি, যে স্কিন অ্যালার্জি, সেখানেও আমরা অনেক সময় আছে যে অ্যাড অন হিসেবে দেই। তো সাধারণত এটা কিন্তু মেইন স্টে অফ ট্রিটমেন্ট না। তো সেই ক্ষেত্রে আমরা অ্যালার্জিতে আমরা ব্যবহার করতে পারি, সেই ক্ষেত্রে একটা অ্যান্টিহিস্টামিনের সাথে এটা অ্যাড অন হিসেবে ব্যবহার করতে পারি যাদের সিভিয়ার অ্যালার্জি। অ্যাজমাতে আমরা অ্যাড অন হিসেবে যদি চিকিৎসক পরামর্শ দেন তখনই কেবল ব্যবহার করা উচিত, অন্যথায় নিজে নিজে ব্যবহার করা উচিত। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আপনার মূল্যবান সময় আমাদেরকে দেবার জন্য এবং ডক্টর সন কলে আসবার জন্য। যমুনা টেলিভিশনকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য। যমুনা টেলিভিশনের সকল দর্শককেও আমার শুভেচ্ছা। দর্শক, এই ছিল ডক্টর সন কলের আজকের আয়োজন। যমুনা টেলিভিশনের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের।